ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 17ই আগস্ট 1988 বাওহালপুরের এয়ারপোর্ট থেকে ঠিক 18 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে একটি ছোট্ট গ্রাম লালকমল। সেদিন বিকেলের দিকে গ্রামবাসীদের চোখে পড়ল আকাশে একটি বিমান এলোমেলোভাবে টক্কর খাচ্ছে। যারা দেখছে তারা আতঙ্কিত হলো, ভাবল বিমানের চালক হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছেন। বিমানটি পরপর দুবার মাটির দিকে গোঁত খেয়ে নেমে আস্তে আস্তে আবার সোজা হয়ে উঠল। আর ঠিক 3বারের বার বিমানটি মাটির দিকে হু হু করে নামতে নামতে আছড়ে পড়ল মরুভূমির উপর। আর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। কে ছিলেন এই বিমানে? এই বিমানে ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল 19শে মে 2024। হেলিকপ্টার দুর্ঘটনায় ওই দিনকে মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর তার মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত গুপ্ত হত্যা, প্রশ্ন উঠেছে তাই নিয়ে। প্রাসঙ্গিকভাবে এক্ষেত্রে উঠে এসেছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের নাম। গুপ্ত হত্যার ইতিহাসে যাদের নাম বারবার উঠে এসেছে, একেবারে প্রথমের সারিতে উঠে এসেছে, আমেরিকা চীনের নামও এসেছে। কিন্তু রাইজির মৃত্যুকে যদি রাজনৈতিক গুপ্ত হত্যা বলে ধরে নিই, তবে জেনে রাখা ভালো রাইজি একা নন। বিশ্ব ইতিহাসে বিমান দুর্ঘটনায় মৃত্যুর উদাহরণ অজস্র। সঞ্জয় গান্ধী থেকে শুরু করে ডাগ হ্যামারশিল্ড, মোসাম্বিকের প্রেসিডেন্ট সামোরা ম্যাচেল, পানামার প্রেসিডেন্ট ওমর তারিজস এবং অবশ্যই পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক প্রত্যেকেই মারা যান বিমান দুর্ঘটনায়। আর প্রত্যেক ক্ষেত্রেই উঠে এসেছে গভীর ষড়যন্ত্র তত্ত্ব। মূলত হত্যাগুলো হয় কোনো না কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে। এরকমই একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সেদিনকে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক। আজকে আলোচনা করব সেই প্রসঙ্গে। জিয়াউল হক কিভাবে মারা গিয়েছিলেন সেই দিন এবং সেই ষড়যন্ত্রে কারা কারা যুক্ত ছিল। আজকে আলোচনা করব সেই সমস্ত প্রাসঙ্গিক ঘটনা নিয়ে। 17ই আগস্ট 1988-তে দুর্ঘটনাগ্রস্ত হয় হারকিউলিস C-130B বিমানটি, যেখানে যাত্রী ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট স্বয়ং জিয়াউল হক। এছাড়া ছিলেন মার্কিন অ্যাম্বাসাডার আর্নল্ড রাফেল, পাকিস্তানে মার্কিন সেনার শীর্ষ নেতা ব্রিগেডিয়ার জেনারেল হারবার্ট ওয়াসাম, জেনারেল আখতার আব্দুল রহমান এবং পাক সেনাবাহিনীর আরও 8জন গুরুত্বপূর্ণ নেতা এবং অনেক আধিকারিক সহ মোট 30 জন যাত্রী। প্রেসিডেন্টের বিমানটি অত্যন্ত সক্ষম এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এতে মোট 2টি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। একটি বিকল হলে আরেকটির সাহায্যে পাইলট নিরাপদে অবতরণ করতে পারবেন। আর 2টি ব্যবস্থাই যদি বিকল হয়ে যায় তাহলে বিমানটিকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করার উপায়ও ছিল। কিন্তু এই সমস্ত উপায় সত্ত্বেও কিভাবে সেদিনকে দুর্ঘটনাগ্রস্ত হলো বিমানটি, সেই রহস্য ভেদ করা যায়নি কিছুতেই। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই পাকিস্তানি সেনা, পাক এয়ারফোর্সের বিশেষজ্ঞ টিম, কর্নেল ড্যানিয়েল সোয়াডার নেতৃত্বে মার্কিন ফরেন্সিক বিশেষজ্ঞ টিম এসে পৌঁছায়। উঠে আসে একাধিক তথ্য। মজার ব্যাপার, বিমান দুর্ঘটনার কারণ নিরূপণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটিকে ধরা হয় তা হলো ককপিটের ভয়েস রেকর্ডার বা ব্ল্যাক বক্স। কিন্তু পাকিস্তানি প্রেসিডেন্টের বিমানে ব্ল্যাক বক্সটি পাওয়া যায়নি। বিমানের প্রায় প্রতিটি টুকরোকে আলাদা আলাদা করে পরীক্ষা করেছিল মার্কিন এক্সপার্টরা। কিন্তু ফরেনসিক্স পরীক্ষায় স্পষ্ট উঠে আসে যে বিমানটি কোনো রকম যান্ত্রিক ত্রুটির শিকার হয়নি। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা সম্পূর্ণ রিপোর্ট জানানোর অনুমতি পাননি কখনোই। তবে জানা যায় তারা যে সমস্ত অসঙ্গতিগুলো দেখেন তা আদৌ দুর্ঘটনা তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু যা সামনে আসে তা অত্যন্ত বিভ্রান্তিকর ও আশ্চর্যজনক। দেখা যায় ফরেনসিক পরীক্ষায় বিমানের দরজায় একটি রাসায়নিক পদার্থের উপস্থিতি, পেট্রাঅ্যারিথ্রিটল টেট্রানাইট্রেট, যা বাস্তবে খুব কম মাত্রার বিস্ফোরক। এছাড়া সেদিন বিমানে ছিল বেশ কয়েক ঝুড়ি আম, যা জিয়াউল হককে দিয়েছিল বাওয়ালপুরের কয়েকজন প্রাদেশিক সরকারের মন্ত্রী। পরীক্ষা করা হয় সেই আমগুলোকেও। আমের আটি ও শ্বাস পরীক্ষা করে জানা যায় তাতে অ্যান্টিমনি, সালফার ও ফসফরাস আছে। এগুলো কিন্তু কোনোটাই বিমানের কাঠামো বা জ্বালানি বা যন্ত্রের অংশ নয়। তাহলে এগুলো এলো কোথা থেকে? ফরেনসিক বিশেষজ্ঞগণ বুঝতে পারেন বিমানের অভ্যন্তরে একটি ছোট বিস্ফোরণ ঘটেছিল। সম্ভবত সোডার ক্যান বা ওই টাইপের কোনো একটা পাত্র রাখা ছিল সেই আমের ঝুড়ির মধ্যে।
এই অভিনব মারণাস্ত্রের ট্রিগার সম্ভবত এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে একটি নির্দিষ্ট উচ্চতায় বিমানটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাসায়নিক ক্যানে বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ ঘটার মুহূর্তের মধ্যে বিষাক্ত নার্ভ এজেন্ট ছড়িয়ে যাবে বিমানের সর্বত্র। ককপিটে উপস্থিত চালকগণ এবং ভিআইপি ক্যাপসুলে বসে থাকা সমস্ত যাত্রী আক্রান্ত হবেন। পাইলট ও কো পাইলট সংজ্ঞাহীন হয়ে পড়বেন বা বিমানের নিয়ন্ত্রণ হারাবেন। মাটিতে আছড়ে পড়বে বিমানটি, ট্যাঙ্কে বিস্ফোরণ হয়ে আগুন লেগে ছাই হয়ে যাবে সমস্ত প্রমাণ। ধ্বংসাবশেষ থেকে পাওয়া যাবে শুধু কয়েকটি রাসায়নিকের অস্তিত্ব, যা থেকে প্রমাণ হবে না কিছুই। দুর্ঘটনার তত্ত্ব যখন টিকলই না, তখন উঠে আসলো স্বাভাবিক একটি প্রশ্ন: কে হত্যা করলো জিয়াউল হককে? বোমা বিস্ফোরণের দ্বারা শত্রুকে হত্যা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সিগনেচার অপারেশন। আর সোভিয়েত ইউনিয়নের কাছে বিষাক্ত রাসায়নিক প্রস্তুত করার অত্যাধুনিক গবেষণাগার পয়জন লাইব্রেরি আছে। তদন্তে আসেনি কেজিবি বা সোভিয়েত ইউনিয়নের নাম, বরং মার্কিন রাষ্ট্রদূত জন ডিন, যিনি তখন পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তিনি দোষারোপ করেন ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও। কেন শুনব? পাকিস্তানের অবস্থা তখন সংকটজনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুনেজাকে অপসারণ করেছেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউল হক। তিনি বর্তমানে নিজেও নিহত, তার সঙ্গে নিহত আরও প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সেনাকর্তা। যাই হোক, জিয়াউল হককে হত্যার ষড়যন্ত্রকারী হিসাবে সবথেকে জোরদার অভিযোগের তীরের লক্ষ্য ছিল আমেরিকা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ। অন্য একটি লক্ষ্য ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে। কেন বলি? 1979 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর রাতে প্রথম আফগানিস্তানে অনুপ্রবেশ শুরু করে সোভিয়েত আর্মি। তখন ঠান্ডা যুদ্ধ চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের নির্দেশে কাবুলে অভ্যুত্থান ঘটিয়ে ফেলে দেওয়া হয় আফগান সরকারকে। আফগানিস্তানের শাসনভার হাতে তুলে নেয় বারবাক কামালের নেতৃত্বে মস্কোপন্থী নতুন সরকার। ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকার পক্ষে আফগানিস্তানে একতরফা রুশ দখলদারি মেনে নেওয়া সম্ভব ছিল না। তখন আমেরিকা পরিকল্পনা করে পাকিস্তানকে কাজে লাগিয়ে আফগানিস্তানের মাটিতেই সোভিয়েত ইউনিয়নকে নাস্তানাবুদ করতে হবে, আর এই কাজে আমেরিকা ব্যবহার করে জিয়াউল হককে। নিরাপত্তা উপদেষ্টা ব্রেজিনস্কি ও জিয়াউল হকের মধ্যে পারস্পরিক আলোচনায় স্থির হয় আমেরিকা পাকিস্তানকে মাধ্যম করে আফগানিস্তানের উপজাতি নেতাদের হাতে অস্ত্র সরবরাহ করবে, আর এ কাজে সিআইএ ও আইএসআই মিলিতভাবে কাজ করবে। এরপর আমেরিকা শুধু নিজেদের দেশের তৈরি অস্ত্রই নয়, সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের অন্যান্য কমিউনিস্ট দেশগুলির উৎপাদিত অস্ত্র কালোবাজার থেকে কিনে পাঠাতে শুরু করে পাকিস্তানে। অ্যাটমিক রাইফেল, ট্যাঙ্ক, রকেট লঞ্চার, গ্রেনেড প্রভৃতি নিয়ম করে আসতে লাগে পাকিস্তানে। জিয়াউল হকের নির্দেশে মোট 7টি জেহাদি গোষ্ঠীর নেতাদের মাধ্যমে যুদ্ধবাজ আফগান জেহাদি নেতাদের বাহিনী মার্কিন অস্ত্র এবং অর্থের দৌলতে নেমে পড়ে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে। ভুট্টোর ফাঁসির পরে সৌদি আরব এবং লিবিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল পাকিস্তানের দিক থেকে। এবার সেখানে থেকেও রুশ সেনাদের বিরুদ্ধে গোছা গোছা পেট্রোডলার আসতে শুরু করে। খলনায়ক থেকে রাতারাতি নায়ক হয়ে যান জিয়াউল হক। জিমি কার্টারের পরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন রোনাল্ড রেগান। পাকিস্তানকে দেওয়া সামরিক সাহায্যের পরিমাণও আরও বাড়িয়ে দেওয়া হয়। জিহাদি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় অত্যাধুনিক স্টিঙ্গার মিসাইল। এতদিন জিহাদিরা সোভিয়েত আর্মির সঙ্গে যুদ্ধে সুবিধা করতে পারছিল না, কিন্তু স্টিঙ্গার মিসাইলের দৌড়তে যুদ্ধের হাওয়া জিহাদিদের অনুকূলে ঘুরতে শুরু করে। এ পর্যন্ত মার্কিন পাক মধুচন্দ্রিমা দিব্যি গোপনে চলছিল, কিন্তু হঠাৎ সিআইএ টের পেল পাকিস্তানে প্রেরিত যে যুদ্ধাস্ত্র তা গোপনে ইরানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। শুধু জেহাদি গোষ্ঠীর নেতারাই নন, এ কাজে যুক্ত কিন্তু বহু সংখ্যক পদস্থ সেনাকর্তা। একথা ঠিক, পাকিস্তান যুদ্ধ আর সন্ত্রাস বিক্রি করে। পাকিস্তানের অর্থনীতি কোনো ইন্ডাস্ট্রি, কোনো পরিষেবা বা কোনো এগ্রিকালচারাল প্রোডাক্টের উপরে নির্ভর নয়। সন্ত্রাস বিক্রি করে, চাষ করে, উৎপাদন করে তৈরি হয়েছে। একমাত্র পাকিস্তান আর্মি এমন একটা আর্মি যে সারা দেশে তেল, সাবান, লবণ, চাল, ডাল, সার, সিমেন্ট, পেট্রোল ইত্যাদি বিক্রি করে। 50টি আলাদা আলাদা প্রোডাক্টের কোম্পানি পাকিস্তানি মিলিটারি কন্ট্রোল করে, যা ওর্থ ওভার $20 মিলিয়ন। পাকিস্তানের সবথেকে বড় ব্যবসায়ী পাকিস্তান আর্মি, আর তার সঙ্গে এই অস্ত্র বিক্রির টাকা যুক্ত হয়ে সম্পত্তির পরিমাণ এক একজন সেনাকর্তার বিপুল পরিমাণ হয়ে দাঁড়ায়। আমেরিকা যে অস্ত্র আফগানিস্তানে পাঠানোর জন্য দিয়েছিল, সেগুলো পাকিস্তান ভারতের কাশ্মীর এবং পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের কাছেও পাঠাতে থাকে। জিয়াউল হকের সমর্থনে পাঞ্জাবে গড়ে ওঠে খালিস্তানি আন্দোলন।
1984 প্রথম থেকে খালিস্তানি আন্দোলন এমন চরম আকার ধারণ করলো, যার ফলে একসময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমৃতসরের স্বর্ণ মন্দিরে আশ্রয় নেওয়া উগ্রপন্থী নেতা জার্নেল সিং ভ্রিন্দানওয়ালাকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিলেন। অপারেশন ব্লু স্টার নামে কুখ্যাত সেই সেনা অভিযানে স্বর্ণ মন্দির উগ্রপন্থীদের দখলমুক্ত হলেও ইন্দিরা গান্ধীর পক্ষে তার ফলাফল হলো মারাত্মক। সেই সেনার অভিযানের কিছুদিনের মধ্যেই নিজের বাসভবনে দেহরক্ষীদের হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি। ইন্দিরা গান্ধীর অন্ত্যেষ্টিতে উপস্থিত থেকে বিশ্বে প্রায় তাবৎ রাষ্ট্রনেতা সমবেদনা জানালেন ভারতকে। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের এই সময় আসন্ন নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন, এই কারণে আসতে পারেননি, কিন্তু তার প্রতিনিধির মাধ্যমে ভারত এবং ভারতের নয়া তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পাশে থাকার নির্ভুল বার্তা দিয়েছিলেন। ইসলামাবাদে বসে জিয়াউল হক চুপচাপ পরিস্থিতির উপরে নজর রাখছিলেন। সত্যি বলতে কি, রাজীব গান্ধীর জনপ্রিয়তাকে তিনি রীতিমতো ঈর্ষা করতেন। ভারতের তরুণ প্রধানমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে দেশকে এগিয়ে যাওয়ার জন্য আমেরিকার সঙ্গে যখন একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে আবদ্ধ হচ্ছেন, পাক প্রেসিডেন্টের তখন সম্বল সেই আফগানিস্তান তাস। কিন্তু আমেরিকার কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছিল জিয়ার আসল চেহারা। মুজাহিদ নেতাদের যার যতটুকু অস্ত্র বরাদ্দ, তার চেয়ে অনেক বেশি অস্ত্র তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। আমেরিকা কার্যত জিয়ার হাতে পণবন্দী। আফগানিস্তানের সোভিয়েত সেনা যতক্ষণ থাকছে ততক্ষণ আমেরিকা শান্তি পাচ্ছে না। এদিকে মার্কিন অস্ত্র আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে পাচার হয়ে যাচ্ছে, এটাও আমেরিকা সহ্য করতে পারছে না। এর কিছুদিন পরেই ঘটবে ওজরি ক্যাম্পের ঘটনা, যা সিআইএ তথা আমেরিকার চোখ খুলে দেবে। রাওয়ালপিন্ডি থেকে 10 কিলোমিটার দূরে ইসলামাবাদের কাছে ওজরি নামে একটি বিশেষ জায়গায় 80 একর জমির উপরে গড়ে তোলা হয়েছিল একটি বিশেষ ক্যাম্প। আমেরিকা থেকে পাঠানো অস্ত্র মজুত করা হতো সেই শিবিরে। এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে জেহাদিদের পাঠানো হতো আফগানিস্তানে। আমেরিকা জিয়াউল হককে জানালো ওজরি ক্যাম্পে কত অস্ত্র মজুদ আছে সেটা সরজমিনে দেখতে চায় সে। জিয়া রাজি হলেন, কিন্তু মার্কিন পরিদর্শক দল এসে পৌঁছানোর আগেই 10 এপ্রিল 1988 রহস্যময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ওজরি সেনা ছাউনি। মজুদ অস্ত্র যেমন নষ্ট হলো, তেমনি প্রাণহানি ঘটলো বেশ কিছু মানুষের। রেগান প্রশাসন বুঝলো পাকিস্তানের প্রেরিত যুদ্ধাস্ত্রের হিসাব মেলাতে পারবে না বুঝেই পাক সেনা আগুন লাগিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে। কিন্তু কিছুই করার নেই, আমেরিকা ততদিনে নিজের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। এর 4 দিনের মাথায় জেনেভা চুক্তির মাধ্যমে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষিত হলো। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে দফায় দফায় সেনা প্রত্যাহার শুরু করে দিল। তবে জিয়া শান্তি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মুজাহিদ নেতাদের গোপনে মদদ দিয়ে চললেন। আমেরিকা এবার প্রমাদ গুনল। আফগানিস্তানে পাকিস্তানের মদতে কট্টর ইসলাম মৌলবাদী সরকার স্থাপিত হলে সেটা আমেরিকার পক্ষে যে একেবারেই ভালো হবে না, এ কথা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক বুঝে দিয়েছে। হুকমুদ্দিন হিকমতিয়ার এবং বুরহানুদ্দিন রাব্বানিকে নিয়ে মূলত আমেরিকার মাথা ব্যথা। এই দুই উপজাতি সেনাপতি আমেরিকাকে মোটেই সহ্য করতে পারে না। আফগানিস্তানে নাজিবুল্লাহ সরকারের পতন ঘটিয়ে তার সারিয়াতি শাসন স্থাপন করতে এগোচ্ছেন তারা। তাদের মদত দিচ্ছে এক সৌদি ধনকুবের, যার নাম ওসামা বিন লাদেন। আমেরিকার নেতৃত্বে সোভিয়েত সেনার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলেও লাদেন যে প্রচন্ড আমেরিকা বিরোধী, এটা রেগান প্রশাসন ততদিনে বুঝে গেছে। এই পরিস্থিতিতে জিয়ার প্রয়োজনীয়তা ক্রমশ হ্রাস পেতে শুরু করলো আমেরিকার কাছে। জিয়ার ডানা ছাড়তে হবে ঠিক করে ফেললো আমেরিকা, কিন্তু কিভাবে? হয়তো সেই কারণেই আমের ঝুড়িতে গোপনে বিস্ফোরক রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। অবশ্য এই বিষয়ে সন্দেহের তালিকায় রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। 1965 ও 1971 সালে ভারতের সঙ্গে যুদ্ধে হেরে পাকিস্তান বুঝতে পেরেছিল ভারতের সঙ্গে এঁটে উঠতে পরমাণু হাতিয়ারের প্রয়োজন। গোপনে তখন শুরু হয় পরমাণু বোমা বানানোর কর্মযজ্ঞ, আর সে খবর পেয়েছিল ইসরায়েলের গোপন সংস্থা মোসাদ। মোসাদ চিন্তিত ছিল যদি পাকিস্তান পরমাণু বোমা নির্মাণ করে তবে সেই পাকিস্তানি বোমা তামাম ইসলামী কট্টরপন্থীদের দেশগুলোর হাতে পৌঁছে যাবে, ফলে বিপন্ন হবে ইসরায়েলের অস্তিত্ব। আর এই কারণে কাহুটা রিসার্চ ল্যাবরেটরি ভেঙে দিতে চায় ইসরায়েল। কিন্তু এ কাজে সাহায্য প্রয়োজন ভারতের। ভারত যদি জামনগর বা আম্বালা বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় তবে ইসরায়েল পাকিস্তানে হামলার জন্য প্রয়োজনীয় জ্বালানি ভরার সুযোগ পাবে।
কিন্তু 1977 সালের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীকে বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় এসেছে জনতা পার্টি। প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হয়েছেন মোরারজি দেশাই। চরম গান্ধীবাদী এই মানুষটি প্রতিবেশী রাষ্ট্র শত্রুভাবাপন্ন হলেও তার সঙ্গে সংঘাতে যেতে কোনো মতেই রাজি ছিলেন না। অন্যদিকে পরমাণু বোমা বানানোর উদ্যোগের কথা জানালো আমেরিকাও। তারা পাকিস্তানে সব ধরনের সামরিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিল। আর এই ঘটনার প্রেক্ষাপটেই রচিত হয়েছিল জিয়ার হত্যা ষড়যন্ত্র। কি হয়েছিল সেদিন, তদন্তই বা এগিয়েছিল কোন পথে, কিভাবে বাধাপ্রাপ্ত হন তদন্তকারীরা, আলোচনা করব পরের ভিডিওতে। দেখতে থাকুন রিডার্স রাইজিং এর সত্যান্বেষীর ডায়েরি।